কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ডিএসই A2 পেপারটি তোমাদের যাতে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি তোমাদের এবছর পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও, কোশ্চেনের অ্যান্সার দুটি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। উত্তরটি দেখো, উত্তরের প্রথম পয়েন্ট লিখবে কূটনীতির ধরন। কাজের ধরন অনুযায়ী কূটনীতিকে, এখানে বানানটি ভুল রয়েছে, কাজের ধরন অনুযায়ী কূটনীতিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলি হলো 1. গোপন কূটনীতি, 2. প্রকাশ্য কূটনীতি বা গণতান্ত্রিক কূটনীতি, 3 নম্বর হচ্ছে সম্মেলনের মাধ্যমে পরিচালিত কূটনীতি, এবং 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ পরিচালিত কূটনীতি, এবং 5 নম্বর হচ্ছে শীর্ষ কূটনীতি। নিম্নে কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করা হলো। দেখো, কূটনীতির যে কোনো দুটি ধরন নেক্সট পয়েন্ট করে লিখবে। 1 নম্বর পয়েন্টে লিখবে গোপন কূটনীতি। গোপন কূটনীতি বলতে কূটনীতির সেই পদ্ধতিকে বোঝায় যেখানে কূটনৈতিক আলোচনা ও কার্যাবলী গোপন রাখা হয়। গোপন কূটনীতির ক্ষেত্রে কূটনীতির পরিচালনায় জনগণের কোনো ভূমিকা থাকে না। ঊনবিংশ শতাব্দীতে মনে করা হতো কূটনীতির এই গোপন পদ্ধতি ক্ষমতার ভারসাম্য ও আন্তর্জাতিক ব্যবস্থার স্থায়িত্ব রক্ষায় সহায়ক। নেক্সট পয়েন্ট লিখবে গোপন কূটনীতির বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য লিখবে গোপনীয়তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো গোপনীয়তা। আলোচনা, চুক্তি এবং কৌশলগুলি সাধারণত গোপনে রাখা হয়। এটি অন্যান্য রাষ্ট্রকে বিভ্রান্ত করতে এবং নিজের সুবিধা আদায় করতে সাহায্য করে। 2 নম্বর বৈশিষ্ট্য সীমিত অংশগ্রহণ। গোপন কূটনীতিতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব কম সংখ্যক লোক জড়িত থাকে। এটি তথ্য লিক হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। 3 নম্বর বৈশিষ্ট্য রয়েছে লোকমতের প্রভাব কম। গোপন কূটনীতিতে লোকমতের প্রভাব কম থাকে, কারণ জনগণকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সরাসরি জড়িত করা হয় না। 4 নম্বর বৈশিষ্ট্য ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ। গোপন কূটনীতির মাধ্যমে ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়, কারণ দীর্ঘ আলোচনার প্রয়োজন হয় না। 5 নম্বর বৈশিষ্ট্য কৌশলগত দক্ষতা। গোপন কূটনীতি পরিচালনার জন্য উচ্চ পর্যায়ের কৌশলগত দক্ষতা প্রয়োজন হয়। কূটনীতিকদের বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং কৌশলগতভাবে চিন্তা করতে হয়। 6 নম্বর বৈশিষ্ট্য বিশ্বাসযোগ্যতা। গোপন কূটনীতির সফলতা অনেকটা বিশ্বাসযোগ্যতার উপর নির্ভর করে। যদি কোনো রাষ্ট্র গোপনে তথ্য ফাঁস করে দেয়, তাহলে তার বিশ্বাসযোগ্যতা হ্রাস পায়। নেক্সট পয়েন্ট রয়েছে দেখো, 2 নম্বর ধরন, কূটনীতির ধরন, প্রকাশ্য কূটনীতি বা গণতান্ত্রিক কূটনীতি। প্রকাশ্য কূটনীতির মূল কথা হলো এই যে কূটনৈতিক আলোচনা ও কার্যকলাপ গোপন না রেখে জনগণের কাছে প্রকাশ করতে হবে। প্রকাশ্য কূটনীতি জনগণের ওপর গুরুত্ব আরোপ করে, তাই প্রকাশ্য কূটনীতিকে অনেক সময় গণতান্ত্রিক কূটনীতিও বলা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট করে লিখবে প্রকাশ্য কূটনীতির প্রধান বৈশিষ্ট্য। 1 হচ্ছে স্বচ্ছতা। প্রকাশ্য কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা। আলোচনা চুক্তি এবং কৌশলগুলি সাধারণত জনসাধারণের সামনে উপস্থাপন করা হয়। এটি সরকারের কাছে জনগণের বিশ্বাস বাড়াতে সাহায্য করে। 2 নম্বর বৈশিষ্ট্য রয়েছে জবাবদিহিতা। প্রকাশ্য কূটনীতিতে সরকার তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়। জনগণ সরকারের কাজের বিষয়ে প্রশ্ন করতে পারে এবং তাদের মতামত জানাতে পারে। 3 নম্বর বৈশিষ্ট্য জনগণের অংশগ্রহণ। প্রকাশ্য কূটনীতিতে জনগণকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। জনগণ সরকারের বিভিন্ন ফোরামে তাদের মতামত জানাতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য মাধ্যমের ভূমিকা। প্রকাশ্য কূটনীতিতে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সরকারের কাজের বিষয়ে জনগণকে অবহিত করে এবং জনগণের মতামত সরকারের কাছে পৌঁছে দেয়। এবং 5 নম্বর বৈশিষ্ট্য রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক। প্রকাশ্য কূটনীতি আন্তর্জাতিক সম্পর্ককে আরও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে তোলে। এটি আন্তর্জাতিক সম্পর্কের বিশ্বাস বাড়াতে সাহায্য করে। নেক্সট সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। গোপন ও প্রকাশ্য কূটনীতি উভয়েরই নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে। একটি সফল পররাষ্ট্রনীতির জন্য উভয় পদ্ধতির সঠিক ব্যবহার জরুরি। কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা নির্ভর করবে রাষ্ট্রের স্বার্থ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং জনগণের মতামতের ওপর। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার। কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করা হলো।
মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও। এরপর দেখে নাও দ্বিতীয় কোশ্চেন ছিল কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরে প্রথম পয়েন্ট লিখবে কূটনীতির সংজ্ঞা। কূটনীতি বলতে এমন একটি পদ্ধতি বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে বোঝায় যার সাহায্যে বিভিন্ন রাষ্ট্রের সরকারের মধ্যে সংযোগ স্থাপনের বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় এবং বিদেশ নীতির বাস্তবায়নের চেষ্টা চালানো হয়। কূটনীতি বিদেশ নীতির একটি উল্লেখযোগ্য নির্ধারক। নেক্সট পয়েন্ট লিখবে পররাষ্ট্রনীতির কূটনীতির মধ্যে পার্থক্য। পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য। বিদেশ নীতি ও কূটনীতি সমর্থক নয়। বিদেশ নীতি বলতে অপর দেশের সঙ্গে সম্পর্ক বিষয়ক সংশ্লিষ্ট নীতিকে বোঝায়, আর কূটনীতি হলো বিদেশ নীতিকে বাস্তবায়িত করার একটি পদ্ধতি, অর্থাৎ বিদেশ নীতিকে বিষয়বস্তু বলা হয়। বিদেশ নীতিকে বিষয়বস্তু বলা হয়, কূটনীতিকে বলা হবে তার পদ্ধতি। বিদেশ নীতি ও কূটনীতির মধ্যে পার্থক্যগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর পার্থক্য রয়েছে সংজ্ঞাগত পার্থক্য। বিদেশ নীতি হলো অপর দেশের সঙ্গে সম্পর্ক গঠনের জন্য গৃহীত নীতিসমূহ। অপরদিকে মর্গেন থাউ এর মতে কূটনীতি হলো বিদেশ নীতি প্রণয়ন ও তার প্রয়োগ, অর্থাৎ বিদেশ নীতিকে কার্যকর করাই হলো কূটনীতির একমাত্র লক্ষ্য। 2 নম্বর পার্থক্য উদ্দেশ্যগত পার্থক্য। হ্যারল্ড নিকোলসন বলেছেন বিদেশ নীতি গড়ে ওঠার পেছনে রয়েছে জাতীয় প্রয়োজনীয়তার একটি সাধারণ ধারণা। অপরদিকে বিদেশ নীতিকে বাস্তবায়িত করাই হলো কূটনীতির লক্ষ্য। প্রকৃতপক্ষে কূটনীতি হলো লক্ষ্য পূরণের উপায়। এবং 3 নম্বর পয়েন্ট বা পার্থক্য রয়েছে প্রণয়নগত পার্থক্য। প্রত্যেক রাষ্ট্রই তার বিদেশ নীতির প্রণয়ন করে জাতীয় স্বার্থকে লক্ষ্য রেখে, অর্থাৎ বিদেশ নীতি হলো জাতীয় স্বার্থ চরিতার্থ করার একটি লক্ষ্য। অপরদিকে কূটনীতি হলো জাতীয় স্বার্থ রক্ষা করার একটি পথ। কূটনীতির পথ ধরে জাতীয় স্বার্থকে পূরণের জন্য বিদেশ নীতির বাস্তবায়ন ঘটে। কূটনীতির দ্বারা মত বিনিময়, আলাপ আলোচনা, বিভিন্ন ধরনের স্বার্থের মধ্যে সমন্বয় সাধনা প্রভৃতি হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বা পার্থক্য রয়েছে 4 নম্বর আন্তঃসম্পর্কগত পার্থক্য। বিদেশ নীতি বাস্তবায়নের একটি পথ হিসেবে কূটনীতি কাজ করলেও বিদেশ নীতি স্থির করার সময় কূটনীতি প্রত্যক্ষভাবে জড়িত থাকে না। প্রকৃতপক্ষে কোনো দেশের বিদেশ মন্ত্রকই বিদেশ নীতি স্থির করেন, অপরপক্ষে কূটনীতির সম্পর্ক স্থির করার সময় বিদেশ নীতি প্রত্যক্ষভাবে জড়িত থাকে। 5 নম্বর পার্থক্য রয়েছে কার্যাবলীর স্থগিতাদেশ সংক্রান্ত পার্থক্য। কোনো রাষ্ট্রের বিদেশ মন্ত্রকের কাজ সাধারণত কখনোই বন্ধ থাকে না। অপরদিকে কোনো রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের যুদ্ধ বা সংঘর্ষ দেখা দিলে সাময়িকভাবে কূটনীতিবিদদের কার্যাবলী বন্ধ থাকে। সর্বশেষ পয়েন্ট তোমরা লিখবে মন্তব্য। পরিশেষে বলা যায় যে কখনো কখনো বিদেশ মন্ত্রকের সচিব কর্তৃক স্থিরকৃত নীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। সেক্ষেত্রে কূটনীতিবিদরা ওইসব নীতির কিছুটা রদবদল করে পুনরায় বাস্তবায়িত করেন। বাস্তব পরিস্থিতির সাথে কূটনীতিবিদরাই বেশি জড়িত থাকেন বলে তারাই বিদেশ নীতিকে বাস্তবায়নের কাজে সর্বাধিক ভূমিকা নেয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। তোমরা অবশ্যই কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য, এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।